নমস্কার, আমি সুকৃতি রঞ্জন বিশ্বাস এসআরবি মুক্তি ইউটিউবের পক্ষ থেকে আপনাদের কয়েকটি কথা বলবো। গত দুদিন ধরে নানা ব্যস্ততার মধ্যে আমি আপনাদের ভিডিওর মাধ্যমে কিছু বলবার সময় পাইনি। আপনারা জানেন, আগের ভিডিওতে আমি বলেছিলাম যে এই নাগরিকত্ব সম্পর্কে একটা ভিডিও, এই নাগরিকত্ব সম্পর্কে একটা বুকলেট, ভিডিও নয়, এটা বুকলেট করবার জন্যে আমি একটু ব্যস্ত ছিলাম। সেই বুকলেটটা রেডি করে গতকালই প্রেসে দিয়ে দিয়েছি, বুধবারে পাওয়া যাবে। এবং এই ব্যস্ততার জন্যে আমি এই দুদিন আর কোনো ভিডিও করতে পারিনি। আমি ভেবেছিলাম যে প্রতিদিন কিছু না কিছু নাগরিকত্ব সম্পর্কে যে সমস্ত প্রশ্ন যেটা এদিক ওদিক চোখে পড়ে শুনছি সেগুলো নিয়ে দু চার কথা করে বলবো, কিন্তু এই দুটো দিন গ্যাপ হয়ে গেছে। আসলে এই দুদিন কেন, 3-4 দিন আগেই আমি ভেবেছিলাম যে আপনারা অনেকেই চেনেন যে মানিক ফকিরের একটা ভিডিওর কিছু কথা নিয়ে আমি ভেবেছিলাম যে কয়েকটা কথা আমি ভিডিও করে বলবো। আমি অনেক দিন থেকে মানিক ফকিরের আলোচনার বিষয়বস্তু নিয়ে কিছু বলি না, মানে ওই বিতর্কে আমি যেতে চাই না, কিন্তু এইটা নিয়ে দুটো কথা বলার প্রয়োজন হলো বলেই বলছি। সেটা হলো, একটা ভিডিওতে উনি বলছেন যে উনি এই নির্বাচনে তৃণমূলকে সমর্থন করবেন। তো এইটা একটা রাজনৈতিক বিষয়, মানে আমি মতুয়াদের নাগরিকত্বের আন্দোলনের প্রশ্নে বলছি যে এটা একটা গুরুত্বপূর্ণ বিষয় বলে আমার মনে হয়েছে। এই জন্যে 2-4টে কথা আমি বলার কথা ভেবেছিলাম, কিন্তু যেদিন আমি ওই ভিডিওটা শুনেছিলাম সেই দিনই কিছু বলিনি। তার কারণ, সেই ভিডিওটা যেদিন করেছিলেন সেদিন মানিকবাবু বলছিলেন তিনি খুব অসুস্থ, আর কথা শুনেও মনে হচ্ছিল তিনি খুব অসুস্থ। তো ভাবলাম, এমনিতেও তো দেখেছেন খুব চিৎকার চেঁচামেচি করেন, আবার এটা নিয়ে কিছু বললাম, ওনার পছন্দ হলো না, আবার উত্তেজিত হয়ে কি না কি ঘটিয়ে ফেলেন। ওই জন্য ভাবছিলাম বয়স হয়েছে তো, এখন এটা করতে গিয়ে হার্ট ফেল হয়ে গেলে এক সমস্যা। তো এই জন্য ভাবছিলাম যে 2-1টা দিন দেরি হোক, তারপরে কিছু বলবো। তা আমি আশা করি যে এই 4-5 দিনের মধ্যে উনি সুস্থ হয়ে গেছেন। তা আমি মানিকবাবুকে বলি যে, মানিকবাবু, আপনি যে সিদ্ধান্ত নিয়েছেন যে আপনি তৃণমূলকে সমর্থন করবেন, একেবারে শুরুতে আমি আপনাকে কিন্তু এই সিদ্ধান্তের জন্যে অভিনন্দন জানাচ্ছি। অভিনন্দন এই কারণে যে আপনি অন্তত বিজেপির দিকে যাননি। আপনি আমাকে প্রশ্ন করতে পারেন যে আমার কথাবার্তায়, মানে আপনার কথাবার্তায় কি আমার এ পর্যন্ত মনে হয়েছে যে আপনি বিজেপির দিকে যেতে পারেন? না, আমার এরকম কখনো মনে হয়নি যে আপনি বিজেপি করতে পারেন। বরং আপনি বিজেপি তৃণমূল উভয়ের বিরুদ্ধেই বলছেন, বিজেপির বিরুদ্ধে বেশি বেশি করে বলেন, এটা আমার মনে হয়েছে। ফলে আপনার সিদ্ধান্তটা যে খুব অপ্রত্যাশিত আমি তা বলছি না, কিন্তু তা হলেও একটা বিষয় তো থাকে। ধরুন, ব্যক্তিগত সুবিধে অসুবিধে বুঝে সমর্থনের ব্যাপার যখন আসে, তখন যে বেশি সুযোগ সুবিধে দেবে সেদিকে চলে যাওয়ার একটা সম্ভাবনা থাকে। তো যাক, তবুও আপনি তৃণমূলের দিকে আছেন, এটা একটা ভালো সিদ্ধান্ত নিয়েছেন। আপনি তৃণমূলের পক্ষেই কাজ করুন, তৃণমূলের পক্ষে কাজ করুন। তার থেকে বড় কথা হচ্ছে বিজেপি বিরোধিতা করছেন, এইটাই হচ্ছে সবথেকে বড় ব্যাপার। তো আপনি তৃণমূলকে সিদ্ধান্ত নিলেন কেন?
শুধু কি বিজেপি বিরোধিতা করার জন্যে? কারণ আপনি তো আপাদমস্তক রাজনৈতিক লোক নন। আপনার তো যেটুকু পরিচয় পরিচিতি সেটুকু এই নাগরিকত্বের আন্দোলনের জন্যে। তা নাগরিকত্বের আন্দোলনে কি নতুন কিছু আপনি দেখলেন তৃণমূলের মধ্যে, বা অন্তত কোনো আশার আলো কি আপনি দেখছেন? আমি জিজ্ঞেস করছি এই কারণে, আমিও তৃণমূলকে সমর্থন করছি না, কিন্তু আপনার সাথে একটা জায়গায় তো মিল আছে, আমি বিজেপি বিরোধী। আমি হয়তো অন্য কোনো দল না থাকলে ওই বিজেপি বিরোধী বলতাম, কাউকে সমর্থনের কথা বলতাম না, বলতাম ওইটাই যে নো ভোট টু বিজেপি, হয়তো এইটাই বলতাম। তো এখন প্রশ্ন হলো যে দেখুন, আপনি তৃণমূলকে সমর্থন করুন, কিন্তু তবুও এইটা অন্তত আপনি ভুলে যাবেন না যে গাইঘাটা কেন্দ্রে আপনি জানেন যে তাদের একসময় জ্যোতিপ্রিয় মল্লিকের নেতৃত্বে তারা ওখানে বাংলাদেশিদের নাম ভোটার তালিকায় উঠছে, যাতে কোনো রকমে এটা না ওঠে, এই কারণে একটা বড় মুভমেন্ট ওনারা করেছিলেন দীর্ঘদিন ধরে। সেখানে নির্বাচন পর্যবেক্ষকদের কাছে ডেপুটেশন দিয়েছেন, বিডিও এসডি অফিসে ডেপুটেশন দিয়েছেন যে বাংলাদেশিদের নাম ভোটার তালিকায় উঠছে, এগুলো হয়েছে। তারপরে ধরুন ওই যে ঘটনাটা ঘটলো, স্পিকারের সামনে ছুঁড়ে মারলেন একটা কাগজের বান্ডেল, ওই বান্ডেলটায় ছিল খবরে যেটা প্রকাশ 375 জনের একটা তালিকা, যাদের নাম ভোটার লিস্টে আছে, সেই তালিকায় উনি দাবি করেছিলেন যে এই সবগুলোই হচ্ছে ভোটার তালিকায় নাম আছে, কিন্তু এরা সবাই বাংলাদেশি। তার মানে এই যে বাংলাদেশি ভোটার তালিকায় নাম উঠলে তিনি আর বাংলাদেশি নন, এইটা কিন্তু আপনার নেত্রী মনে করছেন না বলেই কথা বলেছেন যে বাংলাদেশিদের নাম ভোটার তালিকায় আছে। তো সেইটা নিয়ে তিনি 375 জনের ওই তালিকা নিয়ে তিনি ওই স্পিকারের মুখে ছুঁড়ে ফেলেছিলেন। আর আপনি ওই সময় জানেন যে ওই ওনাকে এইটা নিয়ে আলোচনা করতে দিলেন না, এইসব প্রতিবাদ করে তিনি এমপি পদ থেকে রেজিগনেশন দিয়েছিলেন, জানেন বোধহয়, জানা উচিত। যদিও আর 10-15 দিন অপেক্ষা করলে, ওটা একটা নিয়ম আছে, 6 মাস 8 মাস যদি তিনি রেজিগনেশন দেওয়ার পরে সংসদে উপস্থিত না থাকেন তাহলে তার সাংসদ পদ খারিজ হয়ে যায়। তো খারিজ করার আগে আবার একটা নোটিশ দিলেন ওই লোকসভার তরফ থেকে যে আর এই 10-15 দিন আপনি যদি এদিকে না আসেন তাহলে কিন্তু আপনার পদ খারিজ হয়ে যাবে। আর তারপরে উনি তো তার মধ্যে আবার জয়েন করলেন যাতে পদটা খারিজ না হয়, কিন্তু পদত্যাগ কিন্তু তিনি করেছিলেন। তারপরে ধরুন ওই যে ফার্নান্ডেজ বোধহয় তখন প্রতিরক্ষামন্ত্রী, বোধহয় কার্গিল যুদ্ধ হয়েছিল যখন, তখন ওই যে কফিন কেলেঙ্কারি নিয়ে দপ্তর হচ্ছে জর্জ ফার্নান্ডেজের, সেখানে অভিযোগ উঠেছে, অভিযোগ প্রমাণিত হয়নি, অভিযোগ উঠেছে কফিন কেলেঙ্কারির। আর উনি কিন্তু রিজাইন করে দিলেন যে এই সব দুর্নীতিবাজ এদের মন্ত্রিসভায় আমি থাকবো না। উনি কিন্তু প্রধানমন্ত্রী নন, উনিও প্রধানমন্ত্রীর অধীনে একজন মন্ত্রী, ফার্নান্ডেজও একজন মন্ত্রী। তো এই যে পদত্যাগ, দেখুন পদত্যাগ করার একটা রেকর্ড তিনি করেছিলেন, কিন্তু তার সময় কিন্তু এই যে K 2003 নাগরিকত্ব সংশোধনী আইন 2003, ওই 14 ধারা এনআরসি করার আইন, এই যে 21B অনুপ্রবেশকারী ঘোষণা করা সমস্ত উদ্বাস্তুদের, হিন্দুদের, তারপরে মা বাবা 2 জন না হলেই জন্মসূত্রে নাগরিকত্ব পাওয়া যাবে না, এইগুলো কিন্তু সে সময় হয়েছিল। আমি বলছি না যে তিনি প্রতিবাদ করলেই বিজেপি এটা থেমে যেত, বা ছোট শরিকদের কথা তারা এতটা গুরুত্ব দিয়ে শোনে, কিন্তু পদত্যাগ করার কিন্তু যেত, কারণ এর থেকে অনেক তুচ্ছ কারণে তিনি কিন্তু পদত্যাগ করেছেন। তো এগুলো তো আপনার মাথায় আছে। তার কি কোনো পরিবর্তন এই ইলেকশনে হয়েছে কিছু? না হলে আপনি সমর্থন করতে কেন যাচ্ছেন? যেমন ছিলেন তেমনি থাকতে পারতেন।
আসলে এইটা নিয়ে আপনার কাছ থেকে যদি কোনো মানে গালাগালি না করে যদি কোনো স্বচ্ছ সুন্দরভাবে যদি কিছু উত্তর শোনা যেত, আমিও উপকৃত হতাম, আপনার যারা শ্রোতা দর্শক তারা উপকৃত হতেন। আমি এইটা কিন্তু আপনার কাছ থেকে আশা করব। আর একটা ব্যাপার আপনাকে আমি একটু বলি, আপনার নিশ্চয়ই মনে আছে গত বিধানসভা নির্বাচনে আপনি এই নির্বাচনে যারা দাঁড়িয়েছিলেন তার কারোর পক্ষে আপনি প্রচার করেছিলেন, সেটা কি আপনার মনে আছে? আচ্ছা, যদি মনে না থাকে তাহলে আমি যেটুকু মনে করতে পারি, যদি বেঠিক না হয়, আমারও বয়স হয়েছে, হয়তো আপনার থেকে একটু বেশি, অনেক কথাই গোলমাল হয়ে যায় কোনো সময়, ভুল বললে কিছু মনে করবেন না। সেটা হলো আমার বাড়ি যে এলাকায়, যে বিধানসভা এলাকায়, ওটা গাইঘাটাতে আপনি 2টা প্রোগ্রাম করেছিলেন। আপনি এবং আপনার তখন কি বলবো, সবথেকে ভালো বাংলা বলতে হবে দোসর। আপনার তখন দোসর ছিল শরদিন্দু উদ্দীপন বা শরদিন্দু বিশ্বাস। আপনারা ওখানে কপিলবাবুর সমর্থনে সভা করেছিলেন, মনে আছে নিশ্চয়ই। উনি সিপিআইয়ের ক্যান্ডিডেট ছিলেন। ঠিক আছে, কপিলদা আমার খুব কাছের মানুষ, তার হয়ে আপনারা নির্বাচন করেছিলেন, সেটা ঠিক আছে, তা নিয়ে আমার আপত্তি নেই। কিন্তু আমি আপনার বিষয়টা একটু বোঝার জন্যে, এখন কিন্তু আপনি নেই ওই শরদিন্দুর সাথে। শরদিন্দু নেই মানে কি, আচ্ছা আধায় কাজ কলারে কি একটা কথা বলে না, সাপে নেউলে বলে, এরকম একটা সম্পর্ক বোধহয় আপনাদের তৈরি হয়েছে। তা আসলে আমি ভয় পাচ্ছিলাম ওই কারণে, ধরুন সেই সময় আপনাদের কিছু পারিশ্রমিক দিয়েছিল, ওই নির্বাচনের যারা প্রধান ছিল, মানে পার্টি ইত্যাদি দিয়েছিল। এটা কিন্তু সবাই বলে, আপনারা কোনদিন প্রতিবাদ করেননি, বরং প্রকারান্তরে আপনারা বোধহয় বিভিন্ন জায়গায় প্রকারান্তরে স্বীকারও করেছেন আপনাদের কিছু পারিশ্রমিক দিয়েছিল, ট্যাবলেটটা তৈরি করার পয়সা দিয়েছিল। তা এইটি আমি খারাপ কিছু বলছি না, মানে পারিশ্রমিক যখন দিয়েছে করাই যায়। আর আমি কিন্তু ওই প্রথমে যেটা বললাম না, ওই ভয়টা পাচ্ছিলাম ওইখানে, যে বিজেপি যদি বেশি পারিশ্রমিক দিত, আপনি ওদিকে চলে গেলে সেটা আরও বেশি ক্ষতি হতো, বড় ক্ষতি হতো। সেই জন্যে আমি আপনাকে অভিনন্দন জানিয়েছি যে আপনি সেটা করেননি। এটার জন্যে আমি আমার পক্ষ থেকে আপনাকে অভিনন্দন জানাই। তো এই যে কপিল ঠাকুর পক্ষে আপনি গেছিলেন, এই কপিলদা আমার সাথে প্রায় কথা হয়, এটা নিয়ে অনেক সময় কথা হয়, খুব ভালো সম্পর্ক। এবং আমিও তাকে মনে করি যে তার জীবনের অন্তত 90% অংশ, এই যে বিষয়গুলো সম্পর্কে বলছি, ব্যক্তিগত বিষয় তো আমার তো জানি না, এগুলো আমি সমর্থন করি, 90%টাই সমর্থন করি, বা 90 না হলে 80%টা সমর্থন করি। কিন্তু আমার একটা প্রশ্ন নিয়ে, এবং সেইখান থেকে তার কিছু ডালপালা গজিয়েছে, ওই যেটা 10% 20% আমি বলছি, তার বিরুদ্ধে একটা বিরোধিতা আমার আছে। সেই বিরোধিতা ওই আপনার কথার সাথে মিলিয়ে আমি এই কপিলবাবুর সেই জায়গাটা নিয়ে 2-4টে কথা বলি। যদিও এখন কিন্তু তিনি যেটা করছেন সেটাতে আমার পূর্ণ সমর্থন আছে, মধ্যেখানের কিছু বিষয় একটু আমার বলার। পূর্ণ সমর্থন আছে, তার মধ্যে কিছু খটকা লাগছে। খটকা বলতে কি বলবো, তার সাথে আনন্দবাজার গ্রুপ জড়িত। মানে এই ধরুন, আমি যে এই আন্দোলনটা করি, এইটা আপনি জানেন, অনেকে জানে, কিন্তু আমাকে কোনো দিন আনন্দবাজার বা আনন্দবাজারের কোনো কখনো আমাকে একটা টেলিফোন করেও জিজ্ঞেস করেনি, সাক্ষাৎকার নিয়ে এত দূরের কথা। না, আমার তাতে ক্ষোভ আছে তা না, আমার কোনো ক্ষোভ টোভ নেই তাতে, কিন্তু আমি একটা বিষয় বুঝবার জন্য বলছি। একটা ঘটনা ঘটেছিল ওই যখন বিরোধী
মানে নো এনআরসি এই আন্দোলনটা যখন খুব তুঙ্গে, তখন ওই আনন্দবাজার, টেলিগ্রাফ, এপিবি আনন্দ, এরা তো মোটামুটি বোধহয় আমি জানি না একই গোষ্ঠীর ইয়ে হতে পারে। টেলিগ্রাফ আর আনন্দবাজার তো বটেই। তো তার একজন খুব নামকরা সাংবাদিক, মহিলা সাংবাদিক, তিনি আমার সাথে যোগাযোগ করেন, বলেন আমার একটা সাক্ষাৎকার নিয়ে তিনি প্রিন্ট মিডিয়াতে প্রশ্ন উত্তর এই আকারে প্রিন্ট করবেন। তো আমি বললাম ঠিক আছে। তা বললেন যে আমি তাহলে কখন যাব আপনার বাড়িতে। তা আমি তো মসলন্দপুরে থাকি, অনেকটা দূর, আর উনি মহিলা। তো আমি বললাম যে তা আপনি সাক্ষাৎকার নিতে আসবেন, আর আনন্দবাজার গ্রুপের মতো একটা কাগজ, আমারও তো আগ্রহ আছে, শুধু আপনার আগ্রহ না আমারও আগ্রহ আছে। আমি বললাম এটা। তো মানে আপনার নেওয়ার যেমন আগ্রহ, আমার সাক্ষাৎকারটা দেওয়ারও আগ্রহ। আনন্দবাজার, টেলিগ্রাফের মতো পত্রিকায় যদি বেরোয়, এই আকাঙ্ক্ষা তো সবার থাকে, আমারও ছিল, এখন আর নেই। তো আমার তখন একটু অন্য রাজনীতি সব মিলিয়ে একটু মানুষের সাথে পরিচিত হওয়ার একটা আকাঙ্ক্ষা তখন অবধি ছিল, এখন আর ওই সমস্ত প্রায় নেই। তো সেই জন্য বললাম যে তাহলে একটা হতে পারে যে আপনি আসবেন এত দূর, আমি তো কলকাতায় প্রায় যাই নানা কারণে, কোনো একটা কাজে যাব যখন, তখন আপনার সাথে টেলিফোন করে নেব, একসাথে 2 কাজ করে আমি ফিরব। তো উনি বললেন তাহলে খুব ভালো হয়, এবং আমি গেছিলাম। আমার সাথেও আরেকজন আমাদের বন্ধু ছিল, নাম বললে অনেকেই আপনারা চিনবেন। ঠিক আছে, নামটা আমি বলার দরকার নেই, তাই বলছি না, প্রয়োজন হলে কখনো বলবো, বা কোথাও হয়তো বলেছি এর আগে। তো যাই হোক, আনন্দবাজার অফিসে গেলে উনি অফিসের মধ্যেই আমাকে ডেকে নিয়ে একটা জায়গায় সাক্ষাৎকার নেওয়ার কথা বলছিলেন। তারপরে আবার বললেন যে বরং চলুন একটা কফি হাউসে বসি, একটু কফি টফিও খাওয়া যাবে, টিফিন করা যাবে, আর আপনার সাক্ষাৎকারটা নিয়ে নেব। তো একটা নাম করা কফি হাউসে নিয়ে গেলেন, একটু কফি টিফিন খাওয়ালেন, আর কথার মধ্যে মধ্যে আমার সাক্ষাৎকারটা নিলেন। এই সাক্ষাৎকারটা নেওয়ার পর উনি তার আমার বক্তব্যটা লিপিবদ্ধ করলেন, উত্তর এবং আমার মানে ওনার প্রশ্ন আমার উত্তর, সেইটা আমাকে আবার হোয়াটসঅ্যাপ করে পাঠালেন, বা হোয়াটসঅ্যাপ বা মেল করে পাঠালেন যে দেখুন আপনি যা বলেছেন ঠিক তাই আছে কি না, ঠিক লিখেছি কি না, এরকম 2 বার এটা দিয়ে কারেকশান করে টোরে ফাইনাল করে উনি বললেন যে প্রাথমিকভাবে এটা ওদের কি সম্পাদক মণ্ডলী আছে, প্রথমে দেখে তারপরে আবার ফাইনালি করে, এরকম কি বললেন টললেন আমি জানি না, আমাকে যা বলেছিলেন সেটা আমি বলছি। তো এটা অ্যাপ্রুভ হয়ে গেছে, কালকে হয়তো এটা বেরোবে, আপনি আপনার একটা ছবি পাঠিয়ে দিন। তো আমিও খুশি হলাম, আমি একটা ছবি তৈরি করে ছবি পাঠালাম। ছবি পাঠাবার পরে উনি বললেন আজকে, উনি নিজে টেলিফোন করছেন, আজকে নয় কালকে বেরোবে। কালকেও পরের দিনও আগ্রহ করে কাগজ দেখলাম, বেরোয়নি। তারপরে আমি আর ইচ্ছে করে টেলিফোন করিনি, কারণ আমার তখন মনে সন্দেহ হচ্ছে যে আলটিমেটলি, কিন্তু উনি 2-3 দিনবার আবার টেলিফোন করলেন, একটা সমস্যা হয়েছে, 2-1-এর মধ্যে বেরোবে। তারপরে 5-7 দিন একটু কাগজ দেখলাম উল্টে পাল্টে, বেরোয় কিনা, বেরোয়নি। তারপরে একদিন আমি দিন 10 পরে টেলিফোন করলাম। টেলিফোন করলে আমাকে বললেন যে আমি খুব দুঃখিত, আপনাকে অনেক কষ্ট দিয়েছি, সময় নষ্ট করেছি, ওইটা বেরোবে না। আমি বললাম কেন, কি হলো? বলল যে আলটিমেটলি ওইটা রিজেক্ট করার কারণ আমাকে যেটা বলেছে, মানে সাংবাদিককে যেটা বলেছে, যে আনন্দবাজার গোষ্ঠীর যে ওই প্রশ্নে এনআরসি প্রশ্নে যে পলিসি, সেই পলিসির সাথে আমার বক্তব্যটা মিলছে না, মানে আমার যে বক্তব্য সেটা মিলছে না। তার মানে এই যে কাদের বক্তব্য ছাপবে, কাদের লেখা ছাপবে, এপিবি আনন্দে কাকে ডাকবে কোনো প্রশ্নে আলোচনা করার জন্যে, এগুলো তারা একটা আশ করে নেয়, তার নানান পারিপার্শ্বিক জিনিস দেখে, যে তাদের যে ভাবনা চিন্তা তার একেবারে উল্টো হয়ে যায়, এরকম কাউকে তারা ডাকে না, তাদের লেখা ছাপে না। আমি ওই দিন বুঝেছিলাম, অনেককে বলেছি, অনেকে নিশ্চয়ই জানেন, অনেকটা আমি কথা বলেছি যে এইরকম ব্যাপার। তা
আমি আর কোনো দিন ওদের কোনো লেখা, কোনো সাক্ষাৎকার এরকম মনে হয় আমার কাছে কেউ চায়ও নি, আমি দিও নি, কোনো চিঠিপত্র ওখানে পাঠানো এইসব। তো এই কার ব্যাপারে আপনি জানেন যে আমাকে অনেকে জানেন যে আমি এইগুলো করি, কিন্তু আমাকে ওরা কখনো কোনোভাবেই যোগাযোগ করেনি। আমি হঠাৎ কালকে ওই আনন্দবাজারে অনলাইন একটা আছে, ওইখানে খবর টবর বেরোয়, তারপরে ভিডিও টিডিও প্রকাশ করে। ওখানে আমি কপিল কৃষ্ণ ঠাকুর, মানে সাহিত্যিক কপিল কৃষ্ণ ঠাকুর, আমাদের কপিলদা, আমি যাকে কপিলদা বলি, আমরা একই রকম বয়স, হয়তো উনি একটু ছোটোই বোধহয় হতে পারেন, মানে হলে 6 মাস 1 বছরের ছোট বড় আমরা। তো ওনার একটা ওখানে দেখলাম সাক্ষাৎকার বেরিয়েছে, খুব ভালো বলেছেন, প্রশ্নগুলোও খুব প্রাসঙ্গিক প্রশ্ন করেছেন। আর আনন্দবাজারের অনলাইন মানে বহু লোকে দেখবেন, এটা খুব ভালো হয়েছে। উনি যে ওনাকে যে প্রশ্ন করেছেন তার যে উত্তর দিয়েছেন, এগুলো খুব সুন্দর করে উনি বলেছেন। ওনারও ধারণাটা মোটামুটি পরিষ্কার বলেছেন, ভালো। কিন্তু তার মধ্যে ধরুন আমি একটু প্রশ্নগুলো বলি, কী প্রশ্ন করেছে আপনারা বুঝতে পারবেন যে প্রশ্নগুলো কতটা প্রাসঙ্গিক। মানে প্রশ্ন করেছে যে এরকম ভোটার হয়েও কেন নাগরিকত্বের দাবি, মমতার আশ্বাস সত্ত্বেও ভয় কেন, ওই যে মমতা বলছেন যে সবাই নাগরিক, তারপরেও উদ্বাস্তুরা কেন ভয় পাচ্ছেন। তারপরে হিন্দু পরিচয়ের শিলমোহর তা কে দেবে, ওই যেটা সার্টিফিকেট লাগবে অ্যাপ্লাই করতে গেলে, সেটা কার সার্টিফিকেট নিতে হবে, এই প্রশ্ন করেছেন। তারপর 2014 সালের সীমারেখা কতটা যুক্তিযুক্ত, মানে বিজেপি যেটা বলেছে 2014 সালের 31শে ডিসেম্বর পর্যন্ত ধর্মীয় কারণে নির্যাতিত হলে তিনি ভারতে স্বাগত, নাগরিকত্ব দিক না দিক সেটা হলো পরের কথা। কিন্তু তারপরে যারা এসেছেন 2015-র 1 জানুয়ারি থেকে, তারা তো অনুপ্রবেশকারী, এটা কেন? ফলে বলেছেন 2014 সালের সীমারেখা কতটা যুক্তিযুক্ত, তার জবাব দিয়েছেন কপিলদা, খুব সুন্দর জবাব দিয়েছেন। 1971 সালের উদ্বাস্তুরা কি, আগের উদ্বাস্তুরা কি সবাই না, 1971 সালের পরের উদ্বাস্তুরা কি সবাই বেনাগরিক, এরও জবাব উনি দিয়েছেন। যদিও জবাবটা আরও দুই চারটে কথা উনি যদি বলতেন, হয়তো বলেছেন, আনন্দবাজার আবার এটাকে খানিকটা কাটছাট করেছে, হয়তো এডিট করে থাকতেও পারে, আর একটু 2-4টে কথা বলার দরকার ছিল বলে আমার মনে হয়েছে। তারপর সিএ উদ্বাস্তুদের মুক্তি দেবে কিনা, এরকম প্রশ্নগুলো করেছেন। ধর্মীয় নিপীড়নের প্রমাণ দেওয়া কি সম্ভব, এ প্রশ্ন করেছেন। সিএ এটা কি মুসলিম বিদ্বেষী, এ প্রশ্নটা করেছেন। নাগরিকত্বের কোনো বিকল্প রাস্তা আছে কি না, এ প্রশ্ন করেছেন। নাগরিকত্বের আবেদন এখনও পর্যন্ত এই যে পোর্টাল বেরিয়েছে কেউ করেছেন কি না, এইসব প্রশ্নের তিনি উত্তর দিয়েছেন। কিছু প্রশ্নের উত্তর খুবই সুন্দর দিয়েছেন, আর কিছু প্রশ্নের উত্তর আমার কাছে একটু মনে হয়েছে যে বিষয়টা একটু আলোচনা করা দরকার। আমি তার ওই সাক্ষাৎকারটাকে সমর্থন করেও 2-4টে কথা আমি বলা প্রয়োজন বলে মনে করছি। ওই মানিকবাবুর সাথে একটু এটা জুড়ে দিয়ে 2-4টে কথা বলছি। যেমন সিএ উদ্বাস্তুদের নাগরিকত্ব দেবে কিনা, এই প্রশ্নে কপিলদা যা বলছেন যে দেবে না, এরকমই বলছেন। কিন্তু এইটা কপিলদার বরাবরের উত্তর নয়। একটা সময় পর্যন্ত বলা যায়, উনি বলেছেন, আমি বলছি না, বিভিন্ন জিনিস তার যে অ্যাক্টিভিটিস সেগুলো বিশ্লেষণ করে বলা যায় এক সময় পর্যন্ত তিনি মনে করতেন যে ওইটা উদ্বাস্তুদের মুক্তি দেবে। এবং এই সাক্ষাৎকারের মধ্যেও আপনারা যদি খুঁটিয়ে দেখেন, তার মধ্যেও দেখবেন তিনি কিন্তু এই আবেদনের ব্যাপারটা কে নানান কায়দায় একটু জাস্টিফাই করার চেষ্টা করেছেন, এরকম না হয় এরকম হলে এটা হতে পারত। তো এইটা আমাদের কাছে একটু বেঠিক মনে হচ্ছে। ধরুন আমি একটু প্রমাণ হিসেবে বলি, আপনারা জানেন যে ধামাজি বলে একটা বিধানসভা নির্বাচন হওয়ার কথা ছিল, নির্বাচন না,
উপনির্বাচন হওয়ার কথা ছিল। ধামাজি মানে উত্তর আসামের একটা কেন্দ্র, এবং সেইখানে অগপা অসম গণপরিষদ প্রার্থী দেবে না বিজেপি প্রার্থী দেবে, ওরা তো যৌথ সরকার ওদের তখন আসাম সরকারে, এই নিয়ে একটা টানাপোড়েন চলছিল। সেই সময়ে ওখানে সুবোধ বিশ্বাস বলে একজন আমাদের একটা ছোট ভাই নাগপুরে থাকেন, ডাক্তারি করেন, ও একটা ওই নিখিল ভারত উদ্বাস্তু সমন্বয় সমিতি তৈরি করেছিল 2010 সালে। এই কপিলদাটা পরে আমাদের আন্দোলনের সাথ ছেড়ে কপিলদা, নীতিশদা, নকুলবাবু, তারপরে আশিস ঠাকুর, বিরাট বৈরাগ্য, মানে দলিতদের মধ্যে যে স্টলওয়ার্ড যারা, তারা সবাই কিন্তু আমাদের জয়েন্ট অ্যাকশন কমিটি ফর বাঙালি রিফিউজি, এরা কিন্তু যখন করেছিলাম তারা এরা প্রায় সবাই না হলেও প্রায় সবাই ছিলেন। তারা আস্তে আস্তে ওই সুবোধের সাথে চলে যান। আমি এই জন্যে কথাগুলো বলছি। তো সুবোধ ওখানে বিজেপির হয়ে একটা আন্দোলন করতে গেছিল, মানে বিজেপির হয়ে, মানে উনি গেছিলেন যে খুব দ্রুত K-19, ওই তখন তো K-19 নয়, তখন ক্যাপ 16 কার্যকরী করতে হবে। তা ক্যাপ 16 কার্যকরী করতে হবে, এই যে আন্দোলন, তার মানে কি? মানে ক্যাপ 16টাকে সমর্থন না করলে সেটা কার্যকরী করার জন্য কেউ বলে, তা নাহলে তো ক্যাপ 16-এর বিরোধিতা করতেন। তো এটা গেছিলেন। সেই ক্যাপ 16 কিন্তু K-19 নয়, কারণ সেই ক্যাপ 16-এর সাথেও আরেকটু অ্যামেন্ড করে K-19 হয়েছে। অ্যামেন্ড যেটা হয়েছে সেইটাতে কিছু সুরক্ষা দেওয়া হয়েছে, ওই যে অ্যাপ্লিকেশন করলেই করার সময় যে অধিকারগুলো সেগুলো বহাল থাকবে, এইগুলো কিন্তু ক্যাপ 16-এ ছিল না। তাহলে সেই ক্যাপ 16 যেটা আরও বেশি ক্ষতিকারক ছিল, সেইটা দ্রুত কার্যকরী করতে হবে। মানে এইসব দেখিয়ে বিজেপির কত লোক আছে দেখিয়ে ওইটাই যাতে বিজেপি টিকিটটা যাতে পায়, মানে বাঙালিরা বিজেপির সাথে আছে, বাঙালি ওখানে প্রচুর বাঙালি উদ্বাস্তু আছেন ওই কেন্দ্রের মধ্যে, সেইটাকে মোবিলাইজ করা। নিজেদের কিছু পরিচিতি ওখানে ছিল 2-4 জন লোকজন, আর ওই তৈরি করে দিয়ে, মানে লোকজন জমা করে দিয়েছে বিজেপি। এবং সেইখানে ওই অসম গণপরিষদ আর বিজেপির ওই সংঘাতে আলটিমেটলি ওই জেলে পড়ে একটা ঘটনা ঘটে ওখানে, সেটা নিয়ে ওদের জেলে, এবং তাই নিয়ে তখনও কপিলবাবুটাও এই অম্বিকা ছিল তার প্রেসিডেন্ট, বা পরে অম্বিকা সেই সময় ছিল কিনা জানি না, অম্বিকা তার প্রেসিডেন্ট ছিলেন। আর সাধারণ সম্পাদক সুবোধ টিকিটের জন্যে চেষ্টা করে বিজেপির টিকিট পাননি, এবং সেই সময়ে তিনি ওই যে বিজয় চক্রবর্তী গুয়াহাটির এমপি, তিনি বক্তব্য রাখছেন, এখান থেকে টিকিটে উড়িয়ে নিয়ে যাচ্ছেন আমাদের নীতিশবাবু, আরও কাকে এরকম। তারপরে অসীম সরকার, তিনি তো পরে বিজেপিতেই গেলেন। তারপরে বরুণ গান্ধী দিল্লিতে প্রোগ্রাম করছেন, বরুণ গান্ধী এসছেন, উনি বিজেপির এমপি, এইসব ছিল। এখানে কি যেন নাম, এখানকার দায়িত্বে ছিলেন, মিটিং করতে আসছেন, সুবোধ ডাকছে, বিজেপির যে পর্যবেক্ষক ছিলেন। তো সেখানে নীতিশদা উপস্থিত আছেন, নীতিশদা, কপিলদা সব একসাথেই সব চলেন। তো এগুলো হওয়া সত্ত্বেও তারা ছিলেন। এবং এই সময়ে মূল বিষয় কিন্তু, আমি খুঁটিনাটি বাদ দিচ্ছি, মূল বিষয় কিন্তু আবেদন করে নাগরিকত্ব অর্জনের যে পথ। আর আমরা এখন যে আন্দোলন করছি, বা এখন কপিলদা যেটা বলছেন, কপিলদা যেটাকে সমর্থন বলেই আমি জানি, সেটা হচ্ছে নাগরিকত্বের পথে হবে না। এবং এইখানে এইসব প্রশ্নের উত্তরের মধ্যে সেটা আমি বলছি যে কপিলদা কিন্তু ওই অবস্থানে ছিলেন না। পরে তো ওই অম্বিকা, এখন এই যে আমাদের কল্যাণীর বিজেপির বিধায়ক হয়েছেন, সুবোধ পাননি, এবারও আবার চেষ্টা করছিলেন। এগুলো যখন একেবারে এক্সপোজ হয়ে গেল যে এরা বিজেপির সাথে আছেন, তখন কপিলদারা আর তাদের সাথে থাকেননি। আসলে কপিলদা, নকুলদা, নীতিশদা এরা তো বিজেপির লোক নন, কিন্তু চলে গেছিলেন।
তাতে বীরেন বিশ্বাস বলে একজন ওই সুবোধের জ্যাঠামশাই, তিনি কপিলদার মাস্টারমশাই, এক জায়গায় বাড়ি ছিল পূর্ববঙ্গে, আঞ্চলিক একটা সম্পর্ক, মানে এইগুলো বড় হয়ে গেছিলো বলে আমার ধারণা, রাজনৈতিক এইসব প্রশ্নের থেকেও। তো এইসব ঘটনা তখন ঘটেছিল। তো কিন্তু এখন আমি বলছি, এখন এই যে অনলাইনে আনন্দবাজার যে সাক্ষাৎকারটা নিল, কপিলদা কেন এই জায়গাতেও পরিষ্কার করে যে একটা নতুন কাজ চাই, আমরা যে দাবিটা করছি একটা নতুন কাজ চাই, যাতে উদ্বাস্তুদের সবাইকে নাগরিক ঘোষণা করা হবে, দরখাস্ত করে নাগরিকত্ব লাইনে নয়, এই কথাটা বলতে পারেননি। হয়তো এই কথাটা বললে আনন্দবাজার কি করতেন এই অবস্থানে থাকলে আমার যথেষ্ট সন্দেহ আছে, বা তিনি যদি বলেও থাকেন তাহলে এইটা কিন্তু তারা বলেনি। বরং যেটা বলেছেন, ওই উদ্বাস্তু ক্যাম্পে একটা সময় আবেদন করলেই নাগরিকত্ব দিয়ে দিত, এখনও করতে পারতো, একটা আবেদন দিয়ে একটু লিলিয়েন্টলি দেখে নাগরিকত্ব দিয়ে দেওয়া যেত। আমরা যেভাবে দাবিটা করছি, এবং সেসব করতে গেলে যে এনকোয়ারির ব্যাপারটা এসে যাবে এই ব্যাপারটা জানি না উনি ঠিক বুঝতে পারছেন কি না, কিন্তু লাইন যেটা বলছেন সেই লাইনটা কিন্তু মোটেই পরিষ্কার না। এই পরিষ্কার নয়, এটা আরেকটা কারণ হতে পারে। এই কারণটার একটু আরও কারণ আছে। এই সিএএ মুসলিম বিদ্বেষী কিনা এই প্রশ্নের উত্তরে উনি যা বলেছেন তার থেকেই আমার মনে হয়েছে উনি কিন্তু বলতে পারছেন না যে একটা বিশেষ আইন উদ্বাস্তুদের জন্য দরকার, এটা দেশভাগের শিকার যারা, তাদের প্রতি একটা কমিটমেন্ট ছিল। এই কথাটা পরিষ্কার কিন্তু তিনি বলতে পারছেন না। কেন বলতে পারছেন না? আমার ধারণা তিনি মনের ভেতরে যা আছে সেটাতে আমরা যা বলছি তাই তিনি মনে করেন, কিন্তু বলতে পারছেন না। কারণ তার পার্টি, তিনি বোধহয় এখন অবধি সিপিআইয়ের সাথে আছে, তারা ওই মুসলমান প্রশ্ন, সাম্প্রদায়িক প্রশ্ন ইত্যাদি ইত্যাদি দিয়ে কারণ ওই যে 236টা কেস হয়েছে যে ব্যাপারে, তার পার্টি সেইটা। এবং তিনি এত কিছুর পরেও কিন্তু ওই পার্টির নির্দেশের ঊর্ধ্বে উঠতে পারছেন না। আমি এই যে এই সব দুর্বলতার কথাটাই আমি আপনাদের একটু বলছি, যে আন্দোলনটা গতি পাচ্ছে না কিন্তু এই কারণে, এই যার যেখানে লেজ, কারো হয়তো দড়ি দিয়ে বাঁধা, কারো হয়তো সুতো দিয়ে বাঁধা, কিন্তু সেইটুকুও ছাড়তে পারছেন না, বুঝলেন তো। এরকমভাবে ঘুরিয়ে ফিরে বলছেন বলেই আমি এই কথাগুলো বলছি। আরেকটা ব্যাপার একটু বলা দরকার, যে কপিলদা একটা কথা বলেছেন, এইটা কিন্তু একটা সাধারণভাবে আমাদের দেশে এবং আমাদের সমাজে একটা ভুল ধারণা আছে যে দেশভাগের সময় ডক্টর আম্বেদকর লোক বিনিময় চেয়েছিলেন। আসলে কি আম্বেদকর লোক বিনিময় চেয়েছিলেন? আমি যতটা জানি, মানে আম্বেদকর তো আলাদা করে কিছু বলেননি। আম্বেদকর এই প্রেক্ষাপটটাই একটা বই লিখেছিলেন, ওই থটস অন পাকিস্তান, হ্যাঁ, পাকিস্তান অথবা ভারত ভাগ, একটা বই লিখেছিলেন, 8ম ভলিউম, যেটা ওই মহারাষ্ট্র গভর্নমেন্ট যেটা সেপে বের করেছে, তার 8ম ভলিউম। সেইখানে তিনি কিন্তু বলেছেন নেহেরু এই জনবিনিময়ের পক্ষে ছিলেন না। অনেকে এই কথাটা বলেন, ব্লেম করেন নেহেরুকে, আর ব্লেম করতে গিয়ে দলিতরা আম্বেদকর জনবিনিময় চেয়েছিলেন এইটাকে দিয়ে জাস্টিফাই করেন, কিন্তু এইটা সম্পূর্ণ ভুল। নেহেরু যেটা চেয়েছিলেন, আম্বেদকরও সেইটা চেয়েছিলেন, তারা জনবিনিময় চাননি। আম্বেদকর পৃষ্ঠার পর পৃষ্ঠা লিখেছেন, লিখে শেষ পর্যন্ত তিনি বলছেন, আপনারা জানেন যে আম্বেদকর গণতন্ত্রের পক্ষে ছিলেন, মানুষের মতামতের গুরুত্বটা সবথেকে বেশি দিয়েছেন, যে মানুষ কি ভাবছেন, মানুষ কি চাইছেন, এইটাই চাইছেন। এই পাকিস্তান ভাগ প্রশ্নেও তিনি বলেছেন যে পাকিস্তান ভাগ সাম্প্রদায়িক সমস্যার সমাধান হবে না, মুসলমানরা যেটা বলছেন যে তাদের রক্ষা কবচ হবে না,
বরং এটা আরও অনেক ক্ষতি হবে। কিন্তু তা সত্ত্বেও তিনি গোটা বইটাতে লিখেছেন এটা ঠিক না, ভারত ভাগের এই যে দাবি এটা ঠিক না। কিন্তু তা সত্ত্বেও সেটা কি বলেছেন, কনক্লুড করছেন, সিদ্ধান্তে বলছেন কিন্তু মুসলমানদের বেশিরভাগ মানুষ যদি ভারত ভাগ চান সেক্ষেত্রে সেটা মেনে নিতে হবে। তার কারণ এইটাই গণতন্ত্র। জনবিনিময় প্রশ্নেও তিনি এই গণতন্ত্রের দৃষ্টিভঙ্গি থেকে বলেছিলেন, আমি এটা কবিতার জন্যও বলছি, বলেছিলেন যে যদি চুক্তি হয় দুই দেশের মধ্যে, যেমন নেহেরু লিয়াকত চুক্তি হয়েছিল, এরকম চুক্তি করে যদি বলা হয় জনবিনিময়, তার মানে হলো ওখানকার সংখ্যালঘুদের ভারতে আসতে হবে, ভারতের সংখ্যালঘুদের পাকিস্তানে চলে যেতে হবে। চুক্তি হলে এইটা ফোর্স করা হবে, বাধ্য করা হবে। চুক্তি মানে তাই এই চুক্তি হয়েছে ফলে এটা করতে হবে। উনি বলেছেন এটা গণতন্ত্র বিরোধী। মানুষের মধ্যে অনেকেই হয়তো আছেন মুসলমানরা পাকিস্তানে যেতে চান না, চুক্তি করলে তাকে বাধ্য করা হবে দেশ ছেড়ে পাকিস্তানে যেতে, এটা ঠিক না, এটা গণতন্ত্র বিরোধী পদক্ষেপ হবে। আবার এমন হতে পারে পাকিস্তান, পূর্ব পাকিস্তান বা পশ্চিম পাকিস্তান অনেক হিন্দু আছেন যারা দেশ ছেড়ে আসতে চান না, জন্মভূমি ছেড়ে আসতে চান না, আসেননি এখনও, মানে বাংলাদেশে এখনও 2 কোটি হিন্দু আছেন। তো চুক্তি করে তাদের এখানে আসতে বাধ্য করা এটা গণতন্ত্র বিরোধী, যে কারণে তিনি জনবিনিময়ের চাননি। তার লেখাতে জনবিনিময়ের বিরুদ্ধে এই যুক্তিতে তিনি বলেছেন। তবে তিনি বলেছিলেন যে যারা আসবেন তাদের যেন পূর্ণ ওই পুনর্বাসন এবং নাগরিকত্বের ব্যবস্থা করা হয়, যাতে তাদের কোনো সমস্যা না হয়, এইটা বলেছিলেন। এবং এমনকি তার পদত্যাগপত্রে বলেছিলেন যে কাশ্মীরের থেকেও বেশি খারাপ অবস্থা পূর্ববঙ্গের হিন্দুদের, ফলে এই দিকে আমাদের বেশি, মানে ভারত সরকারকে এইদিকে বেশি মনোযোগ দেওয়া দরকার। তিনি তাদের সমস্যা নিরসন করবার জন্য ভারত সরকারকে গুরুত্ব দিতে বলেছিলেন। এসব কথা তিনি লিখেছিলেন, কিন্তু জনবিনিময় তিনি চাননি। আসলে এরকম একটা জায়গা থেকে কপিলদার যে সাক্ষাৎকার, সেটা নিয়েও আমার 2-একটা কথা বলা প্রয়োজন বলে মনে হয়েছিল, সেই জন্যেই আমি এই কথাগুলো বললাম। পরিশেষে বলি যে এইসব কতটা সহজভাবে নেবে ইত্যাদি ইত্যাদি, আমরা ভারতের প্রশাসনকে চিনি, ভারতের প্রশাসনের যে জটিলতা, মানে আমলাতান্ত্রিক জটিলতা, সেটা জানি। আর আমরা ভারতীয় প্রশাসনের যে বর্ণবাদী মানসিকতা সেটাও জানি, যে কারণে আবেদনের মাধ্যমে যদি নাগরিকত্ব অর্জনের প্রশ্ন থাকে, তারপরে এই বিপুল সংখ্যক অ্যাপ্লিকেশনের যে সম্ভাবনা আছে, অথচ ভারত সরকারের সেইগুলো খুব দ্রুত মীমাংসা করার পরিকাঠামো নেই, এই গোটা ব্যাপারটা মাথায় রেখে আমি সবাইকে বলবো যে কোনো অবস্থাতেই যতটাই করুক, ওই ধরুন 9টা ডকুমেন্টের কথা বলেছে, বাংলাদেশের 9টা ডকুমেন্ট লাগবে, এরপরে হয়তো বলবে এটা 9টার জায়গায় 15টা করে দিলাম, এখানে 20টা ডকুমেন্ট বলেছে 2014 সালে আগে এসে, ওটাকে আর 5টা বাড়ালো, এই সবে কিন্তু কেউ ভুলবেন না। আমাদের যেটা দাবি সেটা হলো ওসব কোনো আবেদনের পথে আমরা যাব না। কারণ আবেদন করতে গেলেই বলতে হবে যে আপনি বিদেশি, বাংলাদেশি, ভারতীয় নাগরিকত্ব দেওয়া হোক, ওই পথে যাওয়া যাবে না, যত সহজ করুক এই পথ। আমাদের দাবি হবে যারা ইতিমধ্যে ভারতে স্থায়ীভাবে বসবাস করছেন তাদের নাগরিক ঘোষণা করে একটা আইন তৈরি করা, নাগরিক ঘোষণা করে, যাতে ওই আইন বলেই তারা ভারতের নাগরিক বলে বিবেচিত হন। এখন সব অধিকার আমরা পাই, কিন্তু আইনত সেই আইনটা করা হয়নি। সব অধিকার দেওয়া হচ্ছে কিন্তু আইনটা রয়ে গেছে বিরুদ্ধে। আমরা বলছি সেই সব অধিকার আমরা পাই, এইটা একটা আইন করে আমাদের এই যে সব অধিকার, আমাদের এই যে ভারতবর্ষে বসবাস, এইটাকে আইন সিদ্ধ করা হোক। আপনারা সবাই এই দাবিতে সোচ্চার হন। এই কথাগুলো বলে আমার বক্তব্য এখানে শেষ করছি। নমস্কার।